তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কারোর আর সারপ্রাইজ দেওয়ার দরকার নেই। আর সারাদিনের ব্যস্ততার পর এই ভিডিওটা সকাল সকাল কিন্তু দুটো লিডিং বাংলা নিউজ পেপার থেকে ব্রেক হয়ে এসে গেছে যে আগামী দিনে দুই বড় প্রধান তাদের পরবর্তী মুভমেন্ট কোন দিকে যাচ্ছে, কোন কোন প্লেয়ারের কথা হবে। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, কিন্তু তার পাশাপাশি ছোটো ছোটো আরও কিছু বিষয় রয়েছে, একটু ডিসকাস করা যাক। প্রথম যে ব্যাপারটা রয়েছে সেটা অবশ্যই মোহনবাগান ফ্যান্সের জন্য, কারণ এতদিন ধরে মোহনবাগান ফ্যান্সের একটা বড় দাবি ছিল যে ট্রেনিং সেশন কবে থেকে শুরু হচ্ছে। প্রায় বলা চলে যে যে সমস্ত টিমগুলো আইএসএলে কন্টেন্ডার হতে চলেছে, যারা সিরিয়াসলি আইএসএলটাকে খেলবে আগামী সিজনে, তারা কিন্তু প্রায় প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে, বা কেউ একদম শুরু যা করবে সেটার অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। কেউ বিদেশে, কেউ ঘরের মাঠে, সমস্তভাবেই কিন্তু যে যার মতো করে প্ল্যান করেছে। কিন্তু গত সিজনের আইএসএল লিগ শিল্ড উইনার বা আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানে এখনও অবধি কোনো ধরনের মুভমেন্ট দেখা যায়নি, যেখানে আর্চ রাইভাল ইস্টবেঙ্গল কিন্তু বেশ কয়েক সপ্তাহ হলো প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোহনবাগান কবে থেকে শুরু করছে? মাঝখানে অবশ্যই রিপোর্ট ছিল যে 19 জুলাই কিন্তু মোহনবাগানের সিনিয়র টিমের একটা প্র্যাকটিস সেশন স্টার্ট হবে, কিন্তু সেখানে যেটা জানা যাচ্ছে যে জুনিয়র টিমের যে সমস্ত প্লেয়াররা ডুরান্ট কাপে থাকবে, মানে ইউথ টিমের যে সমস্ত প্লেয়াররা ডুরান্ট কাপের স্কোয়াডে থাকবে তারা, এবং ইন্ডিয়ান সিনিয়র প্লেয়ার যারা রয়েছে তারা কিন্তু এসে যোগ দেবে সেই 19 তারিখের ক্যাম্পে। বিদেশি প্লেয়াররা আস্তে আস্তে 25 থেকে 27 তারিখ হয়ে যাবে, এবং যেটা মোহনবাগানের তরফ থেকে অফিসিয়ালি পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে 29 জুলাই, যেদিনকে মোহনবাগান ডে রয়েছে, সেই দিনকে কিন্তু অফিসিয়াল প্রি সিজন স্টার্ট হচ্ছে। অর্থাৎ সেদিনকে হয়তো প্রোগ্রামে সমস্ত প্লেয়ারদেরকে অ্যাসেম্বল করা হবে, প্লেয়ারদেরকে দর্শকদের সামনে নিয়ে যাওয়া হবে, এবং সেই দিনকে মোটামুটি প্র্যাকটিসটা অফিসিয়ালি স্টার্ট হচ্ছে বিদেশি কোচ হোসে মলিনা তার তত্ত্বাবধানে। তো এটা আমার মনে হয় যে এই মুহূর্তে ক্লিয়ার হয়ে গেছে। আর এতদিন ধরে সবার এই কারণেই একটা তাড়াহুড়ো ব্যাপার ছিল যে সামনে খুব বেশি দিন কিন্তু বাকি নেই মেন সিজন স্টার্ট হতে। ডুরান্ট কাপটাকে যদি তর্কের খাতিরে এখানে প্রি সিজন টুর্নামেন্ট হিসেবে দেখা হয়, তাহলেও কিন্তু মাথায় রাখতে হবে যে সেপ্টেম্বরের মিডিল থেকে কিন্তু দুটো মেন টুর্নামেন্ট স্টার্ট হয়ে যাচ্ছে। এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 শুরু হয়ে যাচ্ছে 17 তারিখ থেকে, 17ই সেপ্টেম্বর। আর আইএসএল কিন্তু শুরু হয়ে যাবে সেপ্টেম্বরের মিড, আপাতত যেটা অ্যানাউন্সড রয়েছে, মানে ওই 14 থেকে 16 তারিখের মধ্যে আইএসএল স্টার্ট হয়ে যাবে। তো দুটো গায়ে গায়ে শুরু হচ্ছে, তো সেখানেই কোথাও টিমগুলো যাতে সিরিয়াস হয়, প্লেয়াররা যাতে সিরিয়াস হয়, সেই কারণে যতটা আর্লি প্রিসিজন শুরু করা যায় ফ্যানেদের কিন্তু সেখানে দাবিটা থাকে। মোহনবাগান 1.5 মাসের মতো সময় পাচ্ছে, 1.5 মাস কম বেশি একটু সময় পাচ্ছে নিজের টিম তৈরি করে নেওয়ার জন্য, কম্বিনেশন তৈরি করে নেওয়ার জন্য। নতুন কোচ, তিনি তার নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসছেন, নতুনভাবে ফরমেশন ডেভেলপড হবে, এবং সেখানে কোন কোন প্লেয়াররা আগামী দিনে কোর স্কোয়াডের মধ্যে থাকতে চলেছে, যে অন্ততপক্ষে 17-18 জনে, যেটাকে আমরা বলি যে একটা কোর স্কোয়াড, তাদের মধ্যেই সবথেকে বেশি রোটেশনটা হয়, সেটা হয়তো আমরা ডুরান্ট কাপে কিছুটা আভাস পেতে পারি। তবে পুরো ব্যাপারটা জানার জন্য মেন সিজন যখন শুরু হবে আইএসএল আর চ্যাম্পিয়ন্স লিগ 2 দিয়ে, তার জন্য ওয়েট করতে হবে। আর সুপার কাপ এর আগে যেটা ছিল যে সেন্ট্রালাইজড ভেন্যুতে কয়েক সপ্তাহের একটা টুর্নামেন্ট, সেরকমটা হবে না, যেটা এএফএফের একটা অলরেডি আভাস ছিল যে অক্টোবর থেকে শুরু হয়ে যাবে, আর সেটা মোটামুটি ওই মে মাস অবধি চলবে। অর্থাৎ আমরা এখানে এক্সপেক্ট করতে পারি যে যে সমস্ত টিম সুপার কাপে অংশগ্রহণ করবে তারা নিজেদের মাঠে খেলতে পারবে, এবং একটা হোম অ্যাওয়ে ফরম্যাটে আমরা সুপার কাপকে দেখতে পাবো, যেটা বিদেশে বিভিন্ন ডোমেস্টিক কাপগুলোকে আমরা দেখতে পাই। এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ার আমার মনে হয় যে নতুন করে তাকে নিয়ে আর কিছু বলার নেই, কারণ সকাল সকাল রিপোর্ট বেরিয়ে গেছে বাংলার নিউজ পোর্টালগুলো থেকে। এবং অবশ্যই ইস্টবেঙ্গলের যে কোনো আপডেটের ক্ষেত্রে যেখানে ইস্টবেঙ্গল ফ্যানরা মনে করে যে ভীষণভাবে একটা রিলায়েবল জায়গা, সেটা হচ্ছে লাল হলুদ ঐক্য। তারাও কিন্তু জানিয়ে দিয়েছে যে হ্যাঁ, এই প্লেয়ার কিন্তু এই মুহূর্তে আসছে, অ্যান্ড দ্যাটস আ ডান ডিল। আপাতত যা রিপোর্ট মার্কেটে রয়েছে যে 3+1 ইয়ারের একটা কন্ট্রাক্ট হয়েছে জিকসন সিংয়ের সাথে, যে জিকসন সিং সেই আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে ছিল এবং দেশের হয়ে গোল করেছিল। পরবর্তী সময়ে সমস্ত ধরনের এজ গ্রুপে কিন্তু খেলেছে, বর্তমানে সিনিয়র টিমের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য। প্রথম থেকে আইএসএল টিমে কেরালার হয়ে খেলা এবং নিজেকে কোথাও ধীরে 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 সামনের দিকে তুলে নিয়ে আসা জিকসনের জার্নি আমরা দেখেছি, এবং একদমই পারফেক্ট একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। ওর হাইট, ওর ফিজিক্যাল এবিলিটি, ওর স্ট্রেংথ নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। ইন্ডিয়াতে যে কজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে আমরা সব থেকে বেশি আলোচনা করি, তার মধ্যে একদম প্রথম সারির নাম জিকসন সিং। তাকে নিয়ে বিস্তর আলোচনা এর আগে হয়েছে। পরশু ভিডিওতেই বলেছিলাম যে জিকসনের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের প্রায় একটা এমন স্টেজে কথাবার্তা গেছে যেটা একদম অ্যাডভান্সের ওপরের দিকে, কারণ তার সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন এই সমস্ত কিছু এগ্রি হয়ে গেছে। পুরোটা এবার কেরলের ওপরে, হয়তো সেই জায়গাটাও মিটে গেছে বলেই এই ধরনের রিপোর্ট বেরিয়ে আসছে অথেন্টিক জায়গাগুলো থেকে। বাট হ্যাঁ, আমাদের আরও একটু ওয়েট করতে হবে, কারণ
আরও বেশ কিছু অথেন্টিক সোর্স থেকে যখন ব্যাপারটা কনফার্মড হবে বা বিশেষ করে একদম ফাইনালি যখন ক্লাবের তরফ থেকে এটা অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে যাবে, তখন আর কারোর কোথাও ডাউট থাকার জায়গা থাকবে না। তবে অবশ্যই ইনক্লুশনটা টিমের মধ্যে দরকার ছিল। দীর্ঘদিন ধরে কথা বলেছি যে পুরো টিম এই মুহূর্তে রেডি, বাট একজন ডিফেন্সিভ মিডফিল্ডার সেগুলো কিন্তু টিমটার একটা আলাদা শেপ আমরা দেখতে পাবো। নাও লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারের কিন্তু আবারও আইএসএলে ওয়াপসি হচ্ছে, তাকে আমরা আবারও আইএসএলে দেখতে পারি এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এবং সেটাও কিন্তু বাংলার মিডিয়া থেকে রিপোর্ট সকাল সকাল মানে ভোর ভোর বেরিয়ে চলে এসেছে, এবং তারপরে এটা নিয়ে প্রচুর আলোচনা চলছে, প্রচুর কথাবার্তা চলছে, মিক্স রিয়াকশানস রয়েছে। কেন রয়েছে তার সবথেকে বড় রিজন হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট ন্যাচারালি একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা একজন উইঙ্গার, মোটামুটি তাকে আমরা যেভাবে আইএসএলের আড়াইটা সিজন দেখেছি। এবার ব্যাপারটা তাকে আবারও মোহনবাগান ফিরিয়ে আনছে। চলে গেছিলো স্কটল্যান্ডে কিলমার্নকে খেলতে, সেখানে 11টার মতো ম্যাচ খেলেছে, উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মুভ করে খুব একটা কিছু করতে পারেনি নিজের টিমের জন্য। কিন্তু হ্যাঁ, ইন্ডিয়ান ফুটবলে প্রুভেন একটা নাম, এরকম না যে ইন্ডিয়ান ফুটবলে ওকে কেউ চেনে না, ইন্ডিয়ান ফুটবলে নিজের ছাপ রাখেনি। যতগুলো ম্যাচ খেলেছে, যতটা সিজন ওকে আমরা দেখেছি, আড়াইটা সিজন, ওয়ান অফ দ্য বেস্ট ফরেনার হিসেবে কিন্তু পারফরমেন্স করে গেছে। এখনও অবধি সেই আলোচনাটা কিন্তু জারি থাকে যে লিগাসিটা গ্রেগ স্টুয়ার্ট ছেড়ে গেছে। তো শোনা যাচ্ছে যে সেই গ্রেগ স্টুয়ার্টকেই মোহনবাগান আবারও ফিরিয়ে আনতে চলেছে, সেই গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান সই করাতে চলেছে, এরকমই একটা বড় জল্পনা কিন্তু তৈরি হয়েছে। তবে অবশ্যই এটা এখনও অবধি অ্যাডভান্স স্টেজে যাওয়া বা একদম ফাইনাল স্টেজের দিকে রিচ করে যাবে এরকম কিন্তু হয়নি। হয়তো ইনিশিয়াল ইন্টারেস্ট বা তার কাছে অফার রিচ করা, সেখানে আমার মনে হয় না যে গ্রেগ স্টুয়ার্টের সেটা অ্যাকসেপ্ট করতেও খুব একটা প্রবলেম হবে। 34 বছর বয়স, ভার্সেটাইল একজন প্লেয়ার, এবং এখানেই কোথাও মোহনবাগান ফ্যান্স তারা এক্সপেক্ট করছিল যে একজন পার্টিকুলার সেন্ট্রাল মিডফিল্ডার আসবে। যে এতজন তো ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে, তার সাথে যদি একজন বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার ঢুকে যায়, তাহলে সেখানে যেমন এক্সপিরিয়েন্সটা ইনপুট হয়ে যাবে, তার পাশাপাশি এই যে ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে তারা কিন্তু পাশে একজন হাই কোয়ালিটির মিডফিল্ডার পাবে পার্টনার হয়ে খেলার জন্য। সেটা হয়তো টিমের ব্যালেন্সের ক্ষেত্রে অনেক বেটার হতো। কারণ গ্রেগ স্টুয়ার্ট যে ধরনের প্লেয়ার, ঠিক একই ধরনের প্লেয়ার কিন্তু দিমিত্রস পেত্রাতোস, সেই প্লেয়ার থাকার পরে গ্রেগ স্টুয়ার্ট হয়তো সেটা এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কথা ভেবে, কারণ বিশেষ করে আমরা দেখেছি ইন্ডিয়ান ক্লাবসগুলো যে জায়গাতে সব থেকে বেশি সাফার করে সেটা হচ্ছে গোল করার ক্ষেত্রে। তো সেখানে গ্রেগ স্টুয়ার্টের এফসি চ্যাম্পিয়ন্স লিগের এক্সপিরিয়েন্স রয়েছে, ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, মুম্বাই সিটির হয়ে জেতার এক্সপিরিয়েন্স রয়েছে, কন্ট্রিবিউশনের এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেই এক্সপিরিয়েন্সটাকে মোহনবাগান কোথাও ইনপুট করতে চাইছে মোহনবাগানের মধ্যে। তো সেই কারণে হয়তো গ্রেগ স্টুয়ার্টের জন্য মোহনবাগানের এই মুভ, আমার মনে হয় না যে এই মুভটা খুব একটা খারাপ কিছু মুভ হচ্ছে, কারণ ভার্সেটাইলিটি রয়েছে ওর মধ্যে। অ্যাটাকিং মিডফিল্ডে খেলাও, সেন্ট্রাল মিডফিল্ডে খেলাও, উইং ধরে খেলাও, সেন্টার ফরওয়ার্ড, সেকেন্ডারি স্ট্রাইকার, যেখানেই খেলাও না কেন, হি হ্যাজ অলরেডি প্রুভড হিমসেলফ। শুধুমাত্র আমাদের এখানে না, বিদেশে যখন বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছে, রেঞ্জার্সে হোক, কিলমার্নকে হোক, ডান্ডিতে হোক, যেখানেই হোক খেলেছে, সেখানে কিন্তু মাল্টিপল পজিশনে খেলেছে। যে গ্রেগ স্টুয়ার্ট মাঠে নামছে মানে সিঙ্গেল একটা পজিশনের প্লেয়ার তা কিন্তু নয়, মাল্টিপল পজিশনেও খেলে নিজেকে প্রুভ করেছে। তো এইটা কোথাও ওর জন্য প্লাস পয়েন্ট, এবং সেটা মোহনবাগানের জন্য আগামী দিনে প্লাস পয়েন্ট হতে পারে। এবার এখানে একটা বড় কনফিউশন ক্রিয়েট হয়েছে অনেকের মধ্যে যে ইন্ডিয়া যখন ও ছাড়ে ওকে কিন্তু সাসপেন্ড করা হয়, কিন্তু এখানে মনে রাখা দরকার যে একটা এফএ থেকে বা একটা মেম্বার অ্যাসোসিয়েশন থেকে যদি কোনো প্লেয়ারকে ডোমেস্টিক লিগে সাসপেন্ড করা হয়, সেই প্লেয়ার যদি সেই দেশ ছেড়ে মানে সেই এফএ ছেড়ে অন্য এফএতেও খেলতে যায়, তাকে কিন্তু সেই সাসপেনশনটা ভোগ করতে হয়। এবং সেই সাসপেনশন স্কটল্যান্ডে ফিরে গিয়ে স্কটিশ প্রিমিয়ারশিপ খেলার সময় কিলমার্নকের হয়ে সেই 4 ম্যাচের সাসপেনশন কিন্তু গ্রেগ স্টুয়ার্ট অলরেডি খেয়েছে, অলরেডি তাকে কিন্তু সেটা সাফার করতে হয়েছে। অর্থাৎ সে যখন ইন্ডিয়াতে আবারও ফিরে আসবে, তার কিন্তু ওই সাসপেনশন জারি থাকবে না, সে প্রথম থেকে ফ্রেশ প্লেয়ার হিসেবে মাঠে নামতে পারবে, কোথাও কোনো অসুবিধা নেই। এই নিয়ে তোমাদের কী অপিনিয়ন্স রয়েছে অবশ্যই শেয়ার করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।